হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা আলোচনা করব আজকে 20/11/2023 থার্ড শিফটে 20/11/2023 থার্ড শিফটে দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন। এটা আমাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 15। তো আগের দিন তোমাদের একটা আমাদের রিসেন্ট যে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, সেই রাম মন্দির সম্পর্কে যে সকল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে 53খানা কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। তো যারা সেই ক্লাসটা এখনও দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো দেখে নিই আজকে তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটার অ্যান্সার কী হবে। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল, এই কোশ্চেনটা ছিল। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, হচ্ছে অপশান নাম্বার 1 ঢাকা। ঢাকাতে হয়েছিল 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ, ঠিক আছে, ঢাকায়। সঠিক অ্যান্সার দিয়েছে কে, সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে প্রীতম। প্রীতম সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে মৌ দিয়েছে, রূপন্ত দিয়েছে এবং সুমন্ত দিয়েছে। তো এরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, দেখো, নিচের কোন ভারতীয় প্লেব্যাক গায়ক 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন। প্লেব্যাক, এখানে গায়ক গায়িকা, ঠিক আছে, এটা গায়িকা করে দাও। প্লেব্যাক গায়িকা 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন। অপশানগুলো রয়েছে, দেখো, আশা ভোসলে, গীতা দত্ত, কে চিত্রা, না হচ্ছে লতা মঙ্গেশকর। কোনটা হবে অপশান, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি ড্যাশে প্রদত্ত নির্দেশের উপকরণের অনুরূপ। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান নাম্বার 1 ভারত সরকার আইন 1935 প্রদত্ত নির্দেশের উপকরণের অনুরূপ। মোট যাত্রী সংখ্যার পরিপ্রেক্ষিতে 2022 সালে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ছিল। মোট যাত্রী সংখ্যার পরিপ্রেক্ষিতে 2022 সালে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। নিম্নলিখিত কোন বছরে দ্বাদশ পরিকল্পনা সম্পন্ন হয়েছিল। দ্বাদশ পরিকল্পনা, বলো দেখি, শেষ যেটা পরিকল্পনা দ্বাদশ 12 নম্বর কবে হয়েছিল। 2017, এটাও আমি আগে ক্লাসে আলোচনা করেছিলাম। 2017, 2012 থেকে 17 যেটা শেষ পরিকল্পনা, সেটাই 2017 থেকে সম্পন্ন হয়েছে। নিচের কোন জোড়াটি খেলোয়াড় এবং খেলাধুলার ক্ষেত্রে সঠিকভাবে মেলে না। সঠিকভাবে মেলছে না কোনটা, সেটা খুঁজো। যোগেশ কাঠুনিয়া, যিনি কিন্তু ডিসকাস থ্রো খেলোয়াড়, এটা কিন্তু ঠিক রয়েছে। ভাবিনা প্যাটেল প্যারাশুটিং রয়েছে, তো এটা প্যারাশুটিং হবে না। কি হবে না, ভাবিনা প্যাটেল হচ্ছেন একজন ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার, টেবিল টেনিস, এটা মনে রাখো। নিশাদ কুমার, যিনি হচ্ছে হাই জাম্প, আর হচ্ছে এলআই সুহাস, যিনি প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়, ঠিক আছে। তাহলে এখানে অপশান নাম্বার 2 আমাদের তাহলে ভুল হয়ে যাচ্ছে। তাহলে অপশান নাম্বার 2 যেটা সঠিকটা সেটাও বলে দিলাম, আর বাকি যেগুলো রয়েছে নামগুলো প্রত্যেকটা জেনে রাখো। এরপরে চলে যাও 5 নম্বরে। কেন্দ্রীয় বাজেটের কোন কাজের অধীনে ভারত সরকার রাস্তা ও হাসপাতাল নির্মাণ করেন। কোন কাজের অধীনে ভারত সরকার রাস্তা ও হাসপাতাল নির্মাণ করেন, সেটা হচ্ছে বরাদ্দের অধীনে। ডিসেম্বর 2022 CMIE এর রিপোর্ট অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার বেকারত্বের হার কত ছিল। শহুরে জনসংখ্যার বেকারত্বের হার ডিসেম্বর 2022 CMIE এর রিপোর্ট অনুসারে। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 10.09%। 10.09%। এরপরে 7 নম্বরে কি রয়েছে, বেলজিয়াম পুরুষদের আন্তর্জাতিক ফেডারেশন হকি 2018 বিশ্বকাপ জিতেছে। তাহলে 2018 বিশ্বকাপ পুরুষদের আন্তর্জাতিক ফেডারেশন হকি 2018 বিশ্বকাপ জিতেছে কে, বেলজিয়াম, জেনে গেলে। তো এবার বলো, যেটি ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই বিশ্বকাপটা। 2018 বিশ্বকাপ কোথায় হয়েছিল, আমাদের ভারতে হয়েছিল, ঠিক আছে, আমাদের ভারতে হয়েছিল। এই FIH এর সদর দপ্তর কোথায় না, হচ্ছে সুইজারল্যান্ডের লুসানে সদর দপ্তর। 1971 সালে বার্সেলোনায় প্রথম
হকি বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল, প্রথম হকি বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল কোথায়? বার্সেলোনায়, এবং বিজয়ী হয়েছিল পাকিস্তান 1971 সালে। আর ভারত প্রথমবার অলিম্পিকে অংশ নেয় 1928 সালে। 1928 সালে প্রথম অলিম্পিকে অংশ নেয় ভারত, 1928 সালে, মনে রাখো। এরপরে চলে যাও 8 নম্বরে। নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হয়েছিলেন যিনি রেমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন, যা এশিয়ান নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত হয়? রেমন ম্যাগসেস পুরস্কার, যেটা এশিয়ান নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। তো বলো কে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে? তিনি হচ্ছেন এম.এস. সুব্বলক্ষ্মী। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এম.এস. সুব্বলক্ষ্মী। এরপর নিচের কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে? আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? এটাও আমরা আগে আলোচনা করেছি, এই যে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চলে বর্ষা ঋতুর সমাপ্তি উপলক্ষে হিন্দু মাসের শ্রাবণ মাসে শেষ দিনে কোন উৎসব পালিত হয়? বলো। পশ্চিম উপকূলীয় অঞ্চলে বর্ষা ঋতুর সমাপ্তি উপলক্ষে, বর্ষার শেষ উপলক্ষে এই শ্রাবণ মাসে এই উৎসবটা পালন করা হয়। সেই উৎসবটা কি না হচ্ছে নর্লি পূর্ণিমা বলা হয় যেটাকে। কোথা থেকে বেশিরভাগ প্রতিসৃত আলোক রশ্মি চোখে প্রবেশ করে? আমাদের চোখের মধ্যে যে আলোটা প্রবেশ করে সেটা কোথা থেকে? যে প্রতিসৃত আলোক, কিসের কথা বলা হয়েছে? প্রতিসৃত আলোক রশ্মি চোখে প্রবেশ করে কর্নিয়ার বাইরের পৃষ্ঠ থেকে। সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী মায়া খুতেগাঁওকার একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী। মায়া খুটেগাঁওকার একজন বিখ্যাত কোন নৃত্যশিল্পী? তো ইনি হচ্ছেন একজন লাবণী নৃত্যশিল্পী। ঠিক আছে, লাবণী নৃত্যশিল্পী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। সংসদ ড্যাশের সুপারিশে রাজ্য আইন পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারেন? সংসদ কার সুপারিশে রাজ্য আইন পরিষদ তৈরি করতে বা বিলুপ্ত করতে পারে? রাজ্য বিধানসভার সুপারিশে। নিচের কোন ধারাটি নির্দেশমূলক নীতিগুলিকে দেশের শাসনের মৌলিক হিসেবে অন্তর্ভুক্ত করে এবং রাষ্ট্রকে আইন তৈরিতে এই নীতিগুলির প্রয়োগ করতে বলে? রাষ্ট্রকে আইন তৈরির এই নীতিগুলি প্রয়োগ করতে বলে কোন ধারা? না হচ্ছে ধারা নম্বর 37 নম্বর ধারায় বলা হয়েছে কি না হচ্ছে নির্দেশমূলক নীতিগুলিকে দেশের শাসনের মৌলিক হিসাবে অন্তর্ভুক্ত করে আর হচ্ছে রাষ্ট্রকে আইন তৈরিতে এই নীতিগুলো প্রয়োগ করতে বলে। সবুজ বিপ্লবের দ্বারা ঐতিহ্যগত চাষাবাদের বিরুদ্ধে কোন কৃষি প্রযুক্তি প্রচার করা হয়েছিল? সবুজ বিপ্লবের দ্বারা কোন কৃষি প্রযুক্তি প্রচার করা হয়েছিল? বৈজ্ঞানিক চাষটাকে বেশি করে প্রচার করা হয়েছিল। ক্ষমা, শাস্তিতে মুক্তি, স্থগিতাদেশ বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা কার আছে? আলোচনা করেছিলাম আগের দিন, বলো। কোশ্চেনগুলো ঘুরে ফিরে দিচ্ছে কোশ্চেনগুলো, সেখানে কোশ্চেনটা একটু বড় ধরনের ছিল, কিন্তু আগে যে কোশ্চেনটা সেখানে আলোচনা করেছিলাম। কার রয়েছে? রাষ্ট্রপতি রয়েছে, এখানে অপশন অনুযায়ী রাষ্ট্রপতি রয়েছে, তাই তো। আর এখানে দেখো, আরও আমি সেদিনও বলেছিলাম, আবারও আজকে বলে দিচ্ছি, আরেকবার দেখে নাও। সংবিধানের ধারা 72 অনুযায়ী রাষ্ট্রপতি একজন ব্যক্তির শাস্তি কমাতে বা ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি ক্ষমা অর্থাৎ সাজা রোধ, স্থগিত, মুক্তি এবং ক্ষমা করে দিতে পারেন। আর সংবিধান 161 ধারাতে রাজ্যের রাজ্যপালকেও ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যের রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনে কিন্তু ক্ষমা করতে পারেন। এরপর দেখো 17 নম্বর। লর্ড কার্জন ভাইসরয় হিসেবে ভারতে আসেন কোন সালে? লর্ড কার্জন কত সালে ভারতের ভাইসরয় হিসেবে এসেছিলেন? 1899 সালে। 1882 সালে থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর ড্যাশে প্রতিষ্ঠিত হয়। থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় প্রতিষ্ঠিত হয়? কবে হয়েছিল? 1882 সালে। সালটা মনে রাখো, কোথায় হয়েছিল? 1882 সালে আদিয়ারে প্রতিষ্ঠিত হয়েছিল।
উদ্ভিদ রাজ্যের উভচররা হলো উদ্ভিদ রাজ্যের উভচর ব্রায়োফাইটস। কি? ব্রায়োফাইটস। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত এস্টেরেস দ্বারা অনুঘটক ইথাইল এস্টার গঠনের কারণে দুগ্ধজাত দ্রব্যে কোন অস্বাভাবিক গন্ধ পরিলক্ষিত হয়? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত এস্টেরেস দ্বারা অনুঘটক ইথাইল এস্টার গঠনের কারণে দুগ্ধজাত দ্রব্যে কোন অস্বাভাবিক গন্ধ পরিলক্ষিত হয়? যেটা হচ্ছে ফলের গন্ধ, একটা ফলের গন্ধ পাওয়া যায়। নিচের কোনটি ভারতের আদমশুমারি শহরের সংজ্ঞায় আয়তায় আসে না? আদমশুমারি শহরের সংজ্ঞায় আসে না নিচের কোনটি? এই যে 75%-এর বেশি জনসংখ্যা প্রাথমিক খাতে নিযুক্ত, এটা আসে না। বাকি যেগুলো দেখো কোনগুলো সংজ্ঞার মধ্যে আসে, যে জনসংখ্যার ঘনত্ব 400 জনের প্রতি বর্গ কিলোমিটার, পৌরসভা পৌর কর্পোরেশন ইত্যাদির উপস্থিতি, আর ন্যূনতম জনসংখ্যা 5000 জন, এইগুলো কিন্তু এর সংজ্ঞার মধ্যে রয়েছে। এরপরে 22 নম্বর, কোন ফসলটি সোনালী আঁশ অর্থাৎ গোল্ডেন ফাইবার নামে পরিচিত? বলো, সোনালী আঁশ গোল্ডেন ফাইবার নামে পরিচিত কোন ফসল? পাট। এটা কিন্তু এমটিএসসি কিন্তু অনেক বহুবার এসছে কিন্তু এটা পাটকে বলা হয়। তারপরে শিশু মৃত্যুর হার একটি নির্দিষ্ট বছরে ড্যাশ জীবিত জন্মের প্রতি এক বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। শিশু মৃত্যুর হার একটি নির্দিষ্ট বছরে হাজার জন জীবিত জন্মের প্রতি এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর সংখ্যা হিসেবে কিন্তু সংজ্ঞায়িত করা হয়, যেটা শিশু মৃত্যুর হার। মন্দির স্থাপত্যের নিচের কোন শৈলীটি চূড়াটিকে দেউল বলা হয়? দেউল। মন্দির স্থাপত্যের নিচের কোন শৈলীটিতে চূড়াটিকে দেউল বলা হয়? ওড়িশাতে চূড়াগুলোকে কি বলা হয়? দেউল। নিচের কোনটি উভচর প্রাণী নয়? উভচর প্রাণী নয় কোনটি? দেখো এখানে দেখায় মাত্রই তো বলে দিবে, এখানে তো বাকিগুলো নামগুলো দেখা দরকার নেই, একদম স্পষ্টই দেখা যাচ্ছে যে কচ্ছপ কি উভচর প্রাণী? নিশ্চয়ই না, কচ্ছপ উভচর প্রাণী কিন্তু নয়। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিচের কোন লেখক বিখ্যাত উপন্যাস গুলিভার্স ট্রাভেলস লিখেছেন? গুলিভার্স ট্রাভেলস লিখেছিলেন কোন লেখক? লিখেছেন জোনাথন সুইফট লিখেছিলেন। আর্য সংস্কৃতির বিভিন্ন উৎসের মধ্যে ড্যাশ প্রধান? আর্য সংস্কৃতির বিভিন্ন যে উৎস, তো উৎসের মধ্যে প্রধান যেটা হচ্ছে আচার বই। বাদশাহনামা রচয়িতা কে? বাদশাহনামা কে রচনা করেছেন? আব্দুল হামিদ লাহোরি। 29 নম্বরে, আর যারা এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ক্লাসের শেষে যারা এখনও টেলিগ্রামে যুক্ত হয়নি টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কারণ আমরা এমটিএসে যেভাবে তোমাদের পিডিএফ দিয়েছি এইভাবেই কিন্তু আমাদের তোমাদের জিডিতেও পিডিএফ দিয়েছি, এমটিএসে দিয়েছি, এবং সেই সঙ্গে আমাদের এই যে দিল্লি পুলিশের যে ক্লাসগুলো করেছি এরও পিডিএফ কিন্তু ওইভাবেই দেওয়া হবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো, টেলিগ্রামে যুক্ত থাকলে ইনফরমেশান পেয়ে যাবে, ঠিক আছে? আর রেগুলার কিন্তু ক্লাসগুলো করতে হবে, আর হচ্ছে অবশ্যই হোমওয়ার্কগুলো অ্যান্সার করতে হবে। যারা হোমওয়ার্কের রেগুলার অ্যান্সার করছে তারা তো পিডিএফ পাবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম পয়সা লাগবে না। তারা তো অবশ্যই আমাদের প্রত্যেকবারে যখনই আমরা ফ্রি পিডিএফ দেবো তারা তো অবশ্যই পাবে, এটা একদম গ্যারেন্টি, যারা হোমওয়ার্কের অ্যান্সারগুলো দেবে। যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো পিডিএফ পেয়েছে কিনা, সবাই কিন্তু পেয়েছে, সবাইকে দেওয়া হবে। তো অবশ্যই বলবো যে হোমওয়ার্কের অ্যান্সারগুলো অবশ্যই করে রাখবে রেগুলার। দেখো 29 নম্বর কী রয়েছে? রাগ দরবারি রচয়িতা কে? রাগ দরবারি রচয়িতা হচ্ছে শ্রীলাল শুক্লা। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উদযাপনের প্রসঙ্গে 25 পন্ডার্স কি? প্রজাতন্ত্র দিবসের প্যারেডের উদযাপনের প্রসঙ্গে 25 পন্ডার্স হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর
সাত্রি কামানদারা স্যালুট, ভারতীয় সেনাবাহিনীর সাত্রি কামানদারা স্যালুট। অমরাবতী স্তূপ কোন রাজ্যে অবস্থিত? অমরাবতী স্তূপ এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে অমরাবতী স্তূপ। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2022 কোন মহিলা গায়িকা সেরা প্লেব্যাক গায়ক পুরস্কার পেয়েছিলেন? কোন মহিলা গায়িকা সেরা প্লেব্যাক গায়ক, মহিলা হিসেবে সেরা প্লেব্যাক গায়িকা পুরস্কার পেয়েছেন বলো? ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2022 পেয়েছিলেন আশিস কৌর পেয়েছিলেন। নিচের কোনটি হিমবাহ ভূমিরূপের সাথে সম্পর্কিত? হিমবাহ ভূমিরূপের সাথে সম্পর্কিত নিচের কোনটি? সিং। নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনটি তাদের সন্তানকে শিক্ষিত করা পিতামাতার একটি মৌলিক কর্তব্য করেছে? এটা তো এতবার বলেছি তোমাদের, দিদি কেন এমটিএস কেন, যখনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করি না কেন প্রত্যেক ক্লাসে থাকেই, এটা প্রত্যেকবারই থাকে। কত? 86তম সংশোধনী আইন, তাই কিছু না জানলেও যদি কোনো সংশোধনী আইন থেকে থাকে না, তো 86তম সংশোধনী আইনটা করে দিয়ে আসবে। না করার থেকে 86তম কিন্তু অনেক কোশ্চেন রয়েছে, 86তম সংশোধনী আইন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এরপরে দেখো 35 নম্বর, সমগ্র শিক্ষার ক্ষেত্রে একটি স্কিম ড্যাশের অন্তর্গত পূর্ববর্তী স্কিমগুলিকে অন্তর্ভুক্ত করে? সমগ্র শিক্ষা, সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার অন্তর্গত পূর্ববর্তী স্কিমগুলিকে অন্তর্ভুক্ত করে সর্বশিক্ষা অভিযান। কোন সালে শিক্ষার অধিকার RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন কার্যকর করা হয়েছিল? RTE আইন কার্যকর করা হয়েছিল কত সালে? 2010 সালে হয়েছিল। ভারতের প্রথম মহিলা সংস্থা ভারতীয় স্ত্রী মহামণ্ডল ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত স্ত্রী মহামণ্ডল কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সরলা দেবী চৌধুরী রানী দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি বিহারের একটি বিখ্যাত লোকনৃত্য কোনটি? অপশন নাম্বার 1 ঝিঝিয়া। নিচের মধ্যে কে কত্থকের সাথে যুক্ত? কত্থকের সাথে যুক্ত কে? এই যে নাহিদ সিদ্দিকী কিন্তু একজন কত্থক নৃত্যশিল্পী। নিচের কোন রাষ্ট্রকূট শাসক পাল রাজবংশের ধর্মপালকে পরাজিত করেছিলেন? ধর্মপালকে পরাজিত করেছিলেন কে? ধর্মপালকে পরাজিত করেছিলেন মেরু করেছিলেন। নিচের কোন নৃত্যশিল্পী বিখ্যাত ব্যালেরিনা আন্না পাভলোভার অনুরোধে ব্যালে শিখেছিলেন? ব্যালেরিনা আন্না পাভলোভার অনুরোধে ব্যালে শিখেছিলেন কোন নৃত্যশিল্পী? তিনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণডালে। নিচের কোন বছরে সতীদাহ প্রথা বিধবা পোড়ানোর প্রথা ভারতে নিষিদ্ধ হয়েছিল? সতীদাহ প্রথা বিধবা পোড়ানোর প্রথা এটা ভারতে নিষিদ্ধ হয়েছিল কত সালে? 1829 সালে। কত সাল? 1829 সালে। মধ্য হিমালয়ের নিচের মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব ড্যাশ এই অঞ্চলে আগ্নেয়গিরি কার্যকলাপের সমাপ্তি চিহ্নিত করে? মধ্য হিমালয়ের নিচের মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব 70 থেকে 72 কিমি, আর এই অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপের সমাপ্তি চিহ্নিত করে। মেহরাউলিতে লোহার স্তম্ভটি নিম্নলিখিত কোন রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল? মেহরাউলিতে লোহার স্তম্ভটি কার দ্বারা? গুপ্ত রাজবংশের শাসক দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। নিচের কোন ব্যবস্থা উদারীকরণ পর্বে গৃহীত কর সংস্কার পদক্ষেপের সাথে সম্পর্কিত নয় বলেছে? রুপির অমূল্যায়ন। নিচের কোনটি 37তম জাতীয় গেমসের মাসকট? 37তম জাতীয় গেমস বলো?
আলোচনা করেছিলাম জাতীয় গেমস। 37তম জাতীয় গেমসের মাস্কট কোনটা? মোগা, তাই তো, মোগা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন মাসে ভারতে বর্ষার আনুমানিক আগমনকে চিহ্নিত করে? ভারতে বর্ষার আনুমানিক আগমনকাল কোন মাস? জুনের প্রথম দিক। টাকা উদ্ভাবনের আগে কোন ব্যবস্থা প্রচলিত ছিল? টাকা আসার আগে, তার আগে কি ব্যবস্থা ছিল? তখন কিন্তু ছিল বিনিময় প্রথা। ধরো কারোর একজনের প্রয়োজন আছে কাপড়, আর কারোর একজনের প্রয়োজন আছে কলসি, তখন সে কী করবে? মাটির কলসির প্রয়োজন, একজনের কাপড়ের প্রয়োজন। তো যার কাপড় প্রয়োজন সে কী করবে? যে মাটির কলসি তৈরি করে তার কাছে যাবে, তাকে কী করবে? কাপড় দেবে, একে কাপড় দেবে, আর এর বদলে এ কী করবে? এর কাছ থেকে কলসি নেবে, তাই তো। তো এটাই হচ্ছে বিনিময় প্রথা। এই প্রথা কিন্তু আগে ছিল। তারপরে আস্তে আস্তে টাকা যখন আসে, মুদ্রার ব্যবহার প্রচলন শুরু হয়, তারপর থেকে মুদ্রার প্রচলনে মুদ্রার বদলে যে যার জিনিস দেওয়া নেওয়া করা শুরু করলো। নিম্নলিখিত মধ্যে কে সংসদে যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন? যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার কিন্তু যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন। আর লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, কোন অলিম্পিকে খাসাবা যাদব প্রথম ভারতের জন্য একটি স্বতন্ত্র অলিম্পিক পদক জিতেছে? ভারতের জন্য স্বতন্ত্র অলিম্পিক জিতেছিলেন, বলো দেখি কোন অলিম্পিকে? খাসাবা যাদব 1952 হেলসিঙ্কি অলিম্পিক, 1952 হেলসিঙ্কি অলিম্পিকে। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 50খানা কোশ্চেন কিন্তু। তো এইভাবে কিন্তু ক্লাসগুলো হয়ে থাকে আমাদের। তো যারা নতুন রয়েছো তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পাবে। এবং সেই সঙ্গে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও।